শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কলকাতায় নিজ বাসভবনে জীবন অবসান বাম রাজনীতির উজ্জ্বল নক্ষত্রের। বাংলাদেশের মতো পরিস্থিতি হতে পারে ভারতেও। কংগ্রেস নেতা সালমান খুরশিদের মন্তব্য ঘিরে তোলপাড়, নৈরাজ্য তৈরির চেষ্টা বলছে বিজেপি। মুসলিম ও অভিবাসী বিরোধী দাঙ্গার কারণে শঙ্কা আর আতঙ্ক ব্রিটেনের মুসলিম কমিউনিটিতে। ধর্মীয় স্থাপনা, অভিবাসী কেন্দ্রগুলোতেও চলছে তাণ্ডব। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। মারা গেলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার সকালে কলকাতায় নিজ বাড়িতে জীবন অবসান হয় তার ৮০ বছর বয়স হয়েছিল। এই বামপন্থী নেতার স্ত্রী ও এক সন্তান রয়েছে। তার ছেলে সুচেতন ভট্টাচার্য জানিয়েছেন, সকালে খাবার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। শুরু হয় শ্বাসকষ্ট। হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু হয়। দীর্ঘদিন সিপিএমের শীর্ষ নীতি নির্ধারক হিসেবে ছিলেন বুদ্ধদেব। জ্যোতি বসুর উত্তরসূরি হিসেবে ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর দায়িত্ব পালন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে। ২০১১ সালে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের কাছে হারার পর দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনের অবসান হয় রাজ্যটিতে। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের রাজনীতিবিদরা। বৃহস্পতিবার সব সরকারি দপ্তরে পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের বাম রাজনীতির উজ্জ্বল নক্ষত্র ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। ৫ দশকের বর্ণময় রাজনৈতিক জীবনে পালন করেছেন বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব। সিপিএমের পলিট ব্যুরোর সদস্য কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা, স্বকীয়তা আর আদর্শের প্রতিফলন ছিল সব ক্ষেত্রেই। ২০১১ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে হারের মধ্য দিয়ে ৩৪ বছরের বাম দুর্গের অবসান হয় পশ্চিমবঙ্গে। বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর মধ্য দিয়ে পরিসমাপ্তি হল আরেকটি অধ্যায়ের। রাজনৈতিক ক্যারিয়ার বৈচিত্র্যপূর্ণ হলেও জীবনযাপন ছিল সাধাসিধে। দক্ষিণ কলকাতায় বালিগঞ্জের এই বাড়িতে ২ কামরার ফ্ল্যাটে কাটে বুদ্ধদেব ভট্টাচার্যের অনাড়ম্বরপূর্ণ জীবন। সাদা ধবধবে পাঞ্জাবি, গম্ভীর স্বর আর স্পষ্ট বাংলা উচ্চারণে নিজস্ব ছাপ ছিল তার আকর্ষণীয় ব্যক্তিত্বে। ১৯৪৪-এর ১ মার্চ জন্ম বুদ্ধদেবের। বেড়ে ওঠা পশ্চিমবঙ্গেই। রাজনীতিতে প্রবেশের আগে ছিলেন শিক্ষক। তরুণ বয়সী দীক্ষা নেন বামপন্থী আদর্শের। ৭২-এ সিপিএমের রাজ্য সম্পাদক হন তিনি। ৭৭-এ প্রথমবারের মতো নির্বাচিত হন বিধায়ক হিসেবে। ১৯৯৬ সালে রাজ্য স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী হন বুদ্ধদেব। ৯৯ সালে হন উপমুখ্যমন্ত্রী। জ্যোতি বসুর উত্তরসূরি হিসেবে ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর দায়িত্ব পালন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে হেরে যান মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের কাছে। দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনের অবসান হয় রাজ্যটিতে। রাজনীতি থেকে ক্রমেই দূরে সরে যেতে থাকেন বুদ্ধদেব ভট্টাচার্য। দলীয় কর্মসূচিতে শেষবার তাকে দেখা গিয়েছিল ২০১৯ সালে। নাকে অক্সিজেনের নল লাগিয়ে যোগ দিয়েছিলেন ব্রিগেড জনসমাবেশে। এরপর অল্প কিছুদিন সক্রিয় ছিলেন রাজনীতিতে। সিপিএমের বর্ষিয়ান নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকের ছায়া পশ্চিমবঙ্গের রাজনীতিতে। আমি যখন আসতাম, যতদিন তিনি ভালো ছিলেন, তিনি অনেক গল্প করতেন, অনেক কথা বলতেন, সেগুলো ব্যক্তিগত লেভেলে। তো তার সঙ্গে আমার কখনো রাজনৈতিক তিক্ততা তৈরি হয়নি। তার সঙ্গে যখন কথা হতো, অত্যন্ত স্পষ্ট, সুন্দর, সৌজন্যতা রক্ষা করেই কথা হতো। একটা সামাজিক বন্ধুত্ব আমাদের মধ্যে ছিল। কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো ছিলেন বুদ্ধদেব। নিজেরও পরিচিতি ছিল কবি ও সাহিত্যিক হিসেবে। চিকিৎসা বিজ্ঞানের সেবায় নিজের মরদেহ দান করে গিয়েছেন তিনি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। বাংলাদেশের মতো পরিস্থিতি হতে পারে ভারতেও।
কংগ্রেস নেতা সালমান খুরশিদের এই মন্তব্যকে ঘিরে তোলপাড় চলছে দেশটির রাজনীতিতে। ভারতের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, কাশ্মীর ও দিল্লিতে নির্যাতন নিপীড়নকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ সাধারণ মানুষ। ফলে যে কোনো সময় বাংলাদেশের মতো পরিস্থিতি হতে পারে। সালমান খুরশিদের এমন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির নেতারা। অভিযোগ, নৈরাজ্য সৃষ্টি করতে চায় কংগ্রেস। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন স্বাভাবিকভাবেই প্রভাব ফেলেছে প্রতিবেশী রাষ্ট্র ভারতেও। এই ইস্যুতে এবার উত্তেজনার পারদ চড়ল দেশটির রাজনীতিতে। সম্প্রতি এক অনুষ্ঠানে ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কংগ্রেস নেতা সালমান খুরশিদ সতর্কতা জানিয়ে বলেন, বাংলাদেশের মতো পরিস্থিতি হতে পারে ভারতেও। এ সময় কাশ্মীরে দমনপীড়ন এবং 2020 সালে দিল্লির শাহিনবাগে নাগরিকত্ব আইনের বিরোধী আন্দোলনে পুলিশি হামলার কথা উল্লেখ করেন তিনি। বলেন, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। বাংলাদেশে যা ঘটেছে তা এখানেও ঘটতে পারে। কাশ্মীরের পরিস্থিতি খালি চোখে স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু আসলে কি তাই? সত্য হলো, এমন অনেক কিছুই রয়েছে যা খালি চোখে দেখা যায় না। দিল্লির শাহিনবাগেও তেমন হয়েছে। সেখানেও দমন পীড়ন চালানো হয় যেমনটি বাংলাদেশে চালানো হয়েছে। সালমান খুরশিদের বক্তব্যের সাথে একাত্মতা জানিয়েছেন দেশটির অনেক নেতাই। পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি সতর্ক করে বলেন, হাসিনার পতন থেকে শিক্ষা নেওয়া উচিত ভারতের রাজনীতিবিদদের। যখন মূল্যস্ফীতি, বেকারত্ব, অনিয়মের মতো সমস্যাগুলো বিশাল আকার ধারণ করে, তখন এ ধরনের পরিস্থিতি তৈরি হয়। দেশের পলিসি ও আইন জনগণের বিরুদ্ধে গেলে হাসিনার মতো পালিয়ে জীবন বাঁচাতে হবে। বাংলাদেশের চলমান পরিস্থিতি থেকে এই শিক্ষাটা আমাদের নেওয়া উচিত। অন্যদিকে পাল্টা সমালোচনা আর ক্ষোভ বিজেপি সহ কেন্দ্রের ক্ষমতাসীন নেতাদের। দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায় কংগ্রেস, এমন অভিযোগ তাদের। পরপর 3 বার হারার পর নিজেদের রাজনৈতিক স্বার্থে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চাইছে কংগ্রেস। নিজেদেরকে ক্ষমতায় বসাতে তারা যে কোনো কিছুই করতে পারে। দলের নেতাদের মানসিকতা কেমন তা বোঝা যায় এ ধরনের মন্তব্য দেখে। যে অনুষ্ঠানে সালমান খুরশিদ মন্তব্য করেছেন, সেখানে শশী থারুর থেকে শুরু করে অন্যান্য নেতারাও ছিলেন। তারাও এর সমর্থন করেন। তাহলে ভেবে দেখুন তাদের চিন্তাভাবনা কোন ধরনের। ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা হোক, নরেন্দ্র মোদীর উপর হামলা হোক, এটাই তারা চায় আসলে। রাহুল গান্ধী তো পার্লামেন্টেও এ ধরনের কথা বলেন। কংগ্রেস পার্টি কি তরফ সে সালমান খুরশিদ জি নে দিয়া है। ছাত্র জনতার অসহযোগ আন্দোলনের মুখে গেল 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ইফফাতার খন্দকার, যমুনা নিউজ। গরম গরম ভাত সকাল কিংবা রাত, এটা যমুনা। যমুনা রাইস কুকার, সিম্পলিফাইড কুকিং। প্রকাশ্যে অস্বীকার করলেও হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কথা যুক্তরাষ্ট্রের কাছে স্বীকার করেছে ইসরায়েল। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে উঠে এসেছে এই তথ্য। হোয়াইট হাউসের একাধিক কর্মকর্তার বরাতে এই তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, হানিকে হত্যার ঘটনায় ইসরায়েলের ওপর বেশ ক্ষুব্ধ হয়েছে বাইডেন প্রশাসন। ওয়াশিংটনের শঙ্কা, এতে ভেস্তে যেতে পারে গাজায় যুদ্ধবিরতির আলোচনা। এছাড়া হামলার আগে তথ্য না দেওয়ার কারণে বেনিয়ামিন নেতানিয়াহুর উপর খেপেছে যুক্তরাষ্ট্র। ইরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যায় ইসরায়েলকেই দায়ী করল ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি। বুধবার সৌদি আরবের জেদ্দায় সংগঠনটির আয়োজিত জরুরি বৈঠক শেষে এক বিবৃতিতে তেল আবিবের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে। এতে বলা হয়, দখলদার শক্তি ইসরায়েলি ইরানে গত সপ্তাহের জঘন্য হামলার জন্য দায়ী। এই হামলাকে ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন আখ্যা দেয় ওআইসি। মুসলিম দেশগুলোর সংগঠনের এই অভিযোগের প্রতিক্রিয়ায় এখনও কোনো জবাব দেয়নি ইসরায়েল। তবে শুরু থেকেই হানিয়াকে হত্যার দায় অস্বীকার করে আসছে দেশটি। উপযুক্ত সময়ে যথাযথভাবেই হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার জবাব দেবে ইরান, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি। বুধবার সৌদি আরবে জেদ্দায় আয়োজন করা হয় ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির জরুরি বৈঠক। ইরান ও ফিলিস্তিনের আহ্বানে আলোচনায় বসেন সংস্থাটির সদস্যরা। ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের প্রতিক্রিয়ায় ওআইসি সদস্যদের সমর্থন প্রত্যাশা করেন আলী বাঘেরি। ইরানের পদক্ষেপ কেবল নিজ দেশে নয়, পুরো মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা নিশ্চিতই জরুরি, এমন মন্তব্য করেন তিনি। এর আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতে ইরানকে সতর্ক
সতর্ক বার্তা দিতে ওআইসির দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার খুনি এমন আখ্যা দিলেন ইসরায়েলি সেনাপ্রধান। বুধবার এক বিবৃতিতে সিনওয়ারকে খুঁজে বের করে হামলার হুঁশিয়ারিও দেন। ইয়াহিয়া সিনওয়ার নতুন একটি খেতাব পেয়েছেন। হামাসের রাজনৈতিক শাখার প্রধান তিনি। রাজনীতিবিদের তকমা তার আসল পরিচয় মুছে দেবে না। তিনি একজন খুনি। ৭ অক্টোবর যা হয়েছে তার সম্পূর্ণ পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য দায়ী তিনি। টাইটেল পরিবর্তনে তার বিষয়ে আমাদের অবস্থান বদলাবে না। খুঁজে বের করে হামলা চালানো হবে। আবারও আলোচনা ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের উপর যৌন নির্যাতন ইস্যু। এই বিষয়ক নতুন একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তেল আবিবের গণমাধ্যম চ্যানেল 12। ফিলিস্তিনি কয়েদিদের উপর ইসরায়েলি সেনাদের যৌন নির্যাতনের দৃশ্য ধরা পড়ে সেখানে। ফুটেজে দেখানো হয় বন্দীরা হামাস সদস্য বলে জানায় চ্যানেল 12। দেখা যায় হাত বাঁধা কয়েদিদের আড়ালে নিয়ে চালানো হয় নির্যাতন। এই ঘটনায় 5 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। দেশটির মানবাধিকার গোষ্ঠী বি সালমের নতুন এক প্রতিবেদন বলছে, গাজায় আগ্রাসনের শুরু থেকেই ইসরায়েলের কারাগারে পদ্ধতিগত নির্যাতনের শিকার ফিলিস্তিনিরা। তবে এই অভিযোগ অস্বীকার করেছে নেতানিয়াহু প্রশাসন। দাবি, আইন মেনেই কাজ করে সেনারা। মুসলিম ও অভিবাসী বিরোধী দাঙ্গা সহিংসতার কারণে আতঙ্ক আর শঙ্কায় দিন কাটছে যুক্তরাজ্যে বসবাসরত মুসলিম সম্প্রদায়ের। প্রাণ ভয়ে ঘর থেকে বের হওয়া বাদ দিয়েছেন অনেকে। সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য সুপরিচিত শহরগুলোর ধর্মীয় স্থাপনা, অভিবাসী কেন্দ্রগুলোতেও চলছে তাণ্ডব। মুসলিমদের অভিযোগ, উগ্রপন্থীরা উস্কানি দিয়ে তৈরি করেছে এমন পরিস্থিতি। শিগগিরই যুক্তরাজ্যে আবারও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হবে আশা তাদের। এই আল রাহমা মসজিদ লিভারপুলের সবচেয়ে বড় মসজিদ। 1 সপ্তাহ আগেও ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায় মুখর থাকা মসজিদটির এখন বেশিরভাগ দরজাই বন্ধ। হামলা শঙ্কায় বেড়েছে নিরাপত্তা বাহিনীর টহল। মসজিদ রক্ষায় পাহারা দিচ্ছেন তরুণ মুসলিম স্বেচ্ছাসেবীরাও। এদিকে সহিংসতার শঙ্কায় বন্ধ হয়ে গেছে আরেক প্রাচীন মসজিদ আব্দুল্লাহ কুইলিয়াম মসজিদও। স্থানীয় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সহাবস্থানের জন্য বেশ সুনাম লিভারপুলের। অথচ 1 সপ্তাহ ধরে যুক্তরাজ্য জুড়ে কট্টরপন্থীদের যে সহিংসতার দাঙ্গা চলছে তা ছড়িয়ে পড়েছে এই শহরেও। একাধিক ধর্মীয় স্থাপনা, অভিবাসী কেন্দ্র ভাঙচুরের পাশাপাশি লুটপাট চলছে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানে। ভয় আর আতঙ্কে দিন কাটছে অভিবাসী মুসলিম সহ সংখ্যালঘু নাগরিকদের। এমন পরিস্থিতিতে ঘর থেকে বের হচ্ছেন না অনেকে। আমার জন্ম লিভারপুলে, আমার এখানেই বেড়ে ওঠা। এই শহরকে আমি ভালোবাসি, কিন্তু লিভারপুল সহ গোটা যুক্তরাজ্যে এখন যা ঘটছে, যেভাবে লুটপাট আর দাঙ্গা চলছে, তা আতঙ্কে। আমাদের প্রতিবেশীরা কঠিন এই মুহূর্তে পাশে দাঁড়াচ্ছে। কেউ এসে বলছে তোমাদের কেনাকাটা আমি করে দেব, কেউ বলছে যে কোনো প্রয়োজনে তাকে জানাতে। দেশে এখন যা হচ্ছে সেটি তারা সমর্থন করে না, কিন্তু তারা জানে এই পরিস্থিতিতে এখন আমার বাইরে যাওয়া নিরাপদ নয়। গোটা যুক্তরাজ্যে এখন একই চিত্র। গত 1 যুগের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাঙ্গার সাক্ষী হচ্ছে দেশটি। শত শত পুলিশ মোতায়েন করেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না। অভিযোগ উঠেছে উগ্রপন্থীরা উস্কানি দিয়ে শান্ত শহরগুলোকে অশান্ত করে তুলেছে। যা ঘটছে তা নিশ্চিতভাবে বর্ণবাদ, কিন্তু লিভারপুলে এমন বর্ণবাদ ছিল না। সব ধর্মবর্ণের মানুষ এখানে আমরা একসাথে থাকতাম। এর আগে কখনো এমন পরিস্থিতি এখানে দেখিনি। কিছু লোক উস্কানি দিয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে। যুক্তরাজ্যের সাউথপোর্টে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নাচের স্কুলের 3 শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ছড়ায় এই দাঙ্গা। হামলাকারী অভিবাসী মুসলিম এমন গুজব ছড়িয়ে পড়ার পর অভিবাসন বিরোধী কট্টরপন্থীরা নেমে আসে রাস্তায়, যদিও পরে জানা যায় ওই হামলাকারী ব্রিটিশ নাগরিক। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এদিকে বর্ণবাদ ও ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাজ্যের রাজপথ। বুধবার দেশটিতে চলমান দাঙ্গার বিরুদ্ধে অবস্থানকারী ব্রিটিশ ও অভিবাসী নাগরিকরা বিশাল সমাবেশ করেছে। এ সময় অবিলম্বে কট্টরপন্থীদের যুক্তরাজ্য জুড়ে ফ্যাসিবাদী আচরণ বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা। এই প্রতিবাদ সমাবেশে অংশ নেয় বিভিন্ন শ্রেণী, পেশা ও ধর্মবর্ণের মানুষ। 3 শিশুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় যুক্তরাজ্য জুড়ে গত 1 সপ্তাহ ধরে ভয়াবহ দাঙ্গা চলছে। ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালাচ্ছে দেশটির কট্টরপন্থীরা। এ পর্যন্ত 4 শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
টানা দ্বিতীয় দিনের মতো রাশিয়ার কোরস্কে হামলা চালিয়েছে ইউক্রেন। অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করেছে মস্কো প্রশাসন। বুধবার সুজা শহরে রাশিয়ার গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্রের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে কিয়েভ। জেলেনস্কি প্রশাসনের দাবি 1000 ইউক্রেনীয় সেনা প্রবেশ করেছে অঞ্চলটিতে। 11টি ট্যাঙ্ক ও 20টির বেশি সাঁজোয়া যান নিয়ে অবস্থান নিয়েছে তারা। সীমান্ত এলাকা থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে রাশিয়া। কিয়েভের আচরণকে বড় ধরনের উস্কানি বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের বিরুদ্ধে আবাসিক এলাকায় এলোপাতাড়ি গুলির অভিযোগ করেন তিনি। সুজা থেকে 70 কিলোমিটার দূরে বিদ্যুৎ কেন্দ্র ঘিরে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে রুশ ন্যাশনাল গার্ড। ইসরায়েলে মার্কিন সেনা পাঠানোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের 56% মানুষ, এমন তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক জরিপে। শিকাগো কাউন্সিল পরিচালনা করেছে জরিপটি। প্রশ্ন করা হয়, ইরান হামলা চালালে ইসরায়েলে মার্কিন সেনা পাঠানো উচিত কিনা। ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যেই বিরোধিতার হার ছিল বেশি, তবে রিপাবলিকান সমর্থকদের 53% জানিয়েছে ইসরায়েলকে রক্ষায় সেনা পাঠাতে আগ্রহী তারা। তবে ইসরায়েল ও ফিলিস্তিনের শান্তিরক্ষী হিসেবে মার্কিন সেনা পাঠানোর বিষয়ে আপত্তি নেই বেশিরভাগের। এমন পদক্ষেপে সমর্থন জানিয়েছে 54% মানুষ। গত 21 জুন থেকে 1 জুলাই চালানো হয় জরিপটি। দর্শক, যমুনা ডেস্ক এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।